তবেই রান্নাটা হবে, তাই না? কিভাবে আমরা ওই স্টেপগুলোকে ফলো করব। অজিত ইসলাম আমাকে দেখলেন, কারণ তারপর একটা স্ক্রিপ্ট পড়তে হবে যেটা বিজ্ঞাপনের কাজে লাগবে, কিছু যাত্রা, ওই পিরিয়ডে উনি যাত্রায় জয়েন করেছিলেন, স্ক্রিপ্টটা ওরই লেখা থাকবে। এবার কি করে একটা মানুষ, ওই লেভেলের একজন মানুষ, আমার তখন কতটুকু বয়স বুঝতে পারছিস, অজিতদা সিগারেট খাচ্ছেন, এবং যারা সিগারেট খায় সে চোখ দেখলে বুঝতে পারে যে একজন সিগারেট খায় কি খায় না, অত ইনটিউশন, বুঝলি তো? প্রত্যেক মানুষের একটা ইনটিউশন থাকে। মা গন্ধ পেয়েছে, ঈদ, আর খুব ভাব পাচ্ছে আমার সঙ্গে কথা বলতে, খাওয়া হয়, হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে ঢুকছি আর কি, হোক বলে একটা ফিল্টারস আমার হাতে দিয়েছে, আমি তো হাতটা টিপে ধরেছি, লাইটটা দিয়ে জ্বালিয়ে দিয়েছি। শোনো, অনেকভাবে অসম্মান করা যায়, শুধু সামনে সিগারেট খেলে অসম্মান করা হয় না। এখানে খাবে না, বাইরে গিয়ে বলবে অজিতের জন্য খাওয়া হয়নি, কেন করলেন? তার একটু পরেই স্ক্রিপ্ট নিয়ে আমি মাইক্রোফোনের সামনে গেলাম। ওইটা জীবনে একটা প্রথম বিষয় যে ওইভাবেও লেখা যায়। হাতের লেখাটা খুব সুন্দর ছিল, বড় বড় করে লিখতেন। ও হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, যখন তোরা লিখবি, লেখা দেখে বলবি, তখন মনে করবি এই লেখাটা আরেকজনের জন্য লিখছি। এটা পয়েন্ট। আমার হাতের লেখার ছাদ আমি বুঝতে পারি। অনেকে র লেখে কিন্তু বয়ের তলায় ওই বিন্দুটা দেয় না, ও বুঝে নেয় র, ও ততটাই র, কিন্তু আরেকজন তো বুঝবে না। তার মানে আমি আরো যত্ন করে লিখবো যাতে ও পড়তে পারে, ওরকম হাতের লেখা। আর দাড়ি, আমরা শান্ত ছোট্ট করে একটা দাড়ি দিতাম না বাংলায়, ওর দাড়িগুলো বড় বড়, এটা শিখলাম। সন্ধ্যেবেলা দাড়ি, মন্দিরে ঘন্টা বাজছে দাড়ি, এরকম ছোট্ট ছোট্ট লেখা। ওই স্ক্রিপ্টে ধর একটা সিকোয়েন্স আসবে, সেই সিকোয়েন্সের আগে কোনটা আমি বলবো, যার জন্য উনি প্রথমেই ওই ব্যারিয়ারটা ভেঙে দিলেন, যেখানে ইজি করে দিলেন। না হলে যদি আমি হঠাৎ ভেবে বসি, হতে হতে পারে যে ওই, যেমন বলে না আপনি সামনে বসলে নার্ভাস লাগে, উনি ভাবলেন আমি নার্ভাস নই, মানে ওইভাবে নার্ভাস নই, কেন আমি প্রত্যেকটা মুহূর্ত এনজয় করি। মানুষ নার্ভাস হয় কখন, আমি ভেবে দেখেছি জানিস তো, যে তুই সবচেয়ে ভালো কাজ করতে পারবি যখন তুই সে হতে পারবি। ওই যে আলী আকবর খাঁর কথা বলছিলাম না, ওই যেমন বললেন যে যে আমাকে কাঁদাতে পারে আমি তাকে শিল্পী বলি। আরেকটা প্রোগ্রামে যখন গেছেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা, অনেক ক্লাসিক্যাল আর্টিস্ট বলে যে আলোটা জ্বেলে দিই যাতে বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি লিসনারদের, যে আলো কি জ্বেলে দেবো? না না না, 5 মিনিট পরে বাজাতে বাজাতে আমি তো ওই সিটে বসবো। এই কথাটা প্রচন্ড ভিতরে একটা ব্যাপার রয়েছে। তার মানে উনি সে হয়ে যাচ্ছেন, তার মানে কি যারা শুনছেন, যিনি বলছেন, যে যেটা পারফর্ম করছেন, দুজনে একদম জেল করে গেল। বুঝতে পারছিস কথাটার ইমপ্লিকেশন? তাই অনেক সময় না আমরা যেটা করি, ধর একটা ইন্টারভিউর ক্ষেত্রে আমরা কি করি, কতগুলো স্টক কোয়েশ্চেন্স নিয়ে, এই যে ভাই বলছিল না যাদবপুর ইউনিভার্সিটি, আমি ওকে জিজ্ঞেস করছিলাম ওটা কবে শুরু, 2008। আমার স্পষ্ট মনে পড়ে, ওর টিন বলে একজন, সে এখন শুনলাম অস্ট্রেলিয়াতে আছে, ও প্রথম আমাকে ওখানে একটা 1-to-1 করেছিল। হ্যাঁ, সেটা আছে, রেকর্ডিং এতে পাওয়া যাবে, কি বলতো আমাদের ইন্টারনেটে পাওয়া যায়। এটা হচ্ছে যে কত তাড়াতাড়ি তুমি তাকে ইজি করে নিতে পারো। ইজি করার একটা বড় উপায় কি জানিস তো, নো বাই নেম ইফ পসিবল। যেমন আমি দেখেছি অদ্ভুত মনে রাখতে পারতেন মিঠুন চক্রবর্তী,
উনি অদ্ভুতভাবে নাম মনে রাখবেন, কারণ আমি এগুলো প্র্যাকটিক্যালি ফিল করেছি। এবং অদ্ভুত ব্যাপার আমি দুজনের মধ্যে দেখেছি, এক মিঠুন চক্রবর্তী আর এক উস্তাদ জাকির হোসেন। কি দেখেছি? টাইম ম্যানেজমেন্ট। একটা প্রোগ্রামে তখন অনেক বছর আগে মিঠুন চক্রবর্তী তখন থ্যালাসেমিয়ার জন্যে অ্যাপিয়ার করেন, যে টাকাটা পান একটা হসপিটাল তৈরি হয়েও ছিল চেতলায়। একটা জায়গা থেকে রূপায়ণ বলে একটা স্টুডিও আছে সল্টলেকে, হ্যাঁ রূপকলা যেটা হয়েছে, ওইখানে একটা কোনো একটা রিসর্টে হবে, তোর একটা অনুষ্ঠান হবে, একটা কোনো জুয়েলারি কি এরকম একটা, হ্যাঁ একটা কোনো জুয়েলারি হবে, জুয়েলার্স প্রবাবলি। তো ওখানে যদি মিঠুনদা একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করে, ভালো লাগবে, সবাই যারা আসবে তারাও মানে তাদের ফিল গুড ফ্যাক্টর। আমি গিয়ে কথা বলেছিলাম, তো ভাই একটা কাজ করো, তোমার ওইখান থেকে ওইখানে, আমার তারপর ওই কাজ আছে। আর ওরা দাদা বলে, বম্বের মানুষরা বেসিক্যালি দাদা বলে সম্বোধন করে। দাদা আপনি তাহলে একটা কাজ করুন, 3:18 সময় আমি না রূপকলার গেটের ঠিক বাইরে থাকবো, আপনি ওখান থেকে আমাকে পিক আপ করুন না, হয়েছে দিস দিস। আমরা প্রথমে ভাবলাম এটা কি এক মানে মশকরা করছেন, হি ওয়াজ ভেরি সিরিয়াস। সত্যি সত্যি 3:18 যাওয়া হলো, and he was standing outside. একবার লাস্ট যখন এতে অসামান্যদের স্মৃতিশক্তি জাকির ভাইয়ের প্রোগ্রাম নজরুল মঞ্চে, এর আগে জাকির ভাইয়ের সঙ্গে অনেক শো করেছি। জাকির ভাইয়ের একটা জিনিস দেখতাম, হি ওয়াজ ভেরি সোবার, ভেরি ডাউন টু আর্থ, হ্যাঁ, হি ইউজ টু নো টেকনোলজি লাইক এনিথিং। অসামান্য সাউন্ড সিস্টেমটা বুঝতেন, সাউন্ডটাকে বুঝতেন, ভীষণ সাবলাইন। একবার আমার মনে আছে, পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জির নাম শুনছিস তো? কি করেন না জিজ্ঞেস করবেন না। পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় কি করেন কেউ বল? নো আইডিয়া, তাই তো? উনি তবলা বাজান ভাই। এই রিসেন্টলি একটা হলো না, যে ওকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল, হি রিফিউজ পদ্মশ্রী, বলেছিলেন যে পদ্মভূষণ না দিলে আমি অ্যাকসেপ্ট করব না, ফর রিজন যে আমার জুনিয়ররা অনেক আগে পেয়েছে। সেই পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় বছর 20 আগে ওর 50 ইয়ার্স পালন করা হচ্ছে রামকৃষ্ণ মিশনে। তা সেদিন আমার মনে আছে যে ওস্তাদ আমজাদ আলী খান, পণ্ডিত কিষেন মহারাজ, যে কটা নাম বললাম তো ওরা পরে গিয়ে খোঁজ করে নিবি কে কোন কাজটা করে। হ্যাঁ, উই শুড হ্যাভ সলিড নলেজ ব্যাকগ্রাউন্ড। সেটা কি করে বাড়ানো যায় বলবো, এরকম পণ্ডিত শিব কুমার শর্মা, এরকম হোল লট অফ স্পিকার্স ইনিশিয়ালি। তো ফার্স্ট মানে কমেন্টস করেছিলেন উস্তাদ আমজাদ আলী খান, হি ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার, আর লাস্টে জাকির ভাই বললেন। তা উই ওয়াজ স্ট্যান্ডিং সাইড বাই সাইড। আমি বললাম যে উই কমেন্স উইথ উস্তাদ আমজাদ আলী খান অ্যান্ড টু কনক্লুড উইথ উস্তাদ জাকির হোসেন। তো গলাটা খুব সফট ছিল, মিহি গলা। আমার কানে কানে বললেন যে ডোন্ট কল মি উস্তাদ বিফোর অল দিস মাস্ট্রোস, I feel deeply humiliated. And to the audience, this is our ethics and aesthetics, our moral values. This is what he just told me in my ears whispering. But উনি বললেন, এটা হচ্ছে সেন্স অফ হিউম্যানিটি। একদিন একটা প্রোগ্রাম করছেন এতে টেলিভিশনে, আমি দেখছি বাড়িতে বসে, ন্যাশনাল হুকআপ। ন্যাশনাল হুকআপ কাকে বলে জানিস মা? যখন তোরা কাজ করবি রেডিও টেলিভিশনে, ধর কলকাতা থেকে ব্রডকাস্ট হচ্ছে, কিন্তু ওটা অল ওভার ইন্ডিয়া যাবে, সো উই কল ইট ন্যাশনাল হুকআপ। ওটা হুকআপ করে দেয়, ওটা অটোমেটিক্যালি ওটা আমরা, ওটা টেকনিক্যাল টার্মস আছে, ফ্লিকিং, ফ্লিক অফ, এগুলো যখন যে মিডিয়ামে কাজ করবি
ওইগুলো ওরা শিখিয়ে দেবে। ন্যাশনাল হুক আপ মানে ইটস অফ গ্রেট ইম্পর্টেন্স অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এবং ঘটনাটা কিন্তু ঘটলো, যিনি অ্যাঙ্কার করছিলেন তিনি উইথ অল ডিগনিটি বললেন যে কচেরি বলে একটা শব্দ আছে, যারা মিউজিক ক্লাসিক্যাল মিউজিক জানে তারা বুঝবে এই শব্দটা। নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান দূর তো আলাদা। নর্থ ইন্ডিয়ান মিউজিশিয়ান ধর উসা জাকির ভাই, ইজ প্লেইং তবলা, অ্যান্ড কচেরি মিনস যেগুলো যারা সাউথ ইন্ডিয়ান পারকাশনিস্ট, ঘাটাম, খঞ্জিরা, ওদের বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টস রয়েছে। হ্যাঁ, যখন ওরা একসঙ্গে পারফর্ম করে on the same stage playing together, they call it kacheri. হ্যাঁ, একটা কাচেরি হবে, তা ভদ্রমহিলা যিনি অ্যানাউন্স করছিলেন বললেন, নাও প্রেজেন্টিং উস্তাদ জাকির হোসেন অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস। আমি তখন জাকির ভাইকে তো জানি, একসঙ্গে কাজ করেছি, যে এরপরে ডেফিনেটলি জাকির ভাইকে রিয়্যাক্ট করবে। আর আমার ভাবনায় ভুল ছিল না। ওটি সিম্পলি সিটেড ছিলেন, দাঁড়িয়ে উঠে আস্তে করে পরনের পাশে গিয়ে ওই ভদ্রমহিলার সামনে পাশে দাঁড়ালেন। ভদ্রমহিলার গলা টলা হয়ে ডান দিক ফিরে একটা হতচকিত হয়েছে, উস্তাদের পাশে দাঁড়িয়ে। হি ওয়াজ সাপোজ টু বি দেয়ার ইন দ্য ফ্রন্ট, মানে উইথ দ্য আর্টিস্ট। তখন উনি ইশারা করলেন, ক্যান আই ইউজ পরে প্লিজ উস্তাদজি, you had been listening to so and so, she was so pretty, so melodious. তাহলে তাকে আগে একটা খুব প্লিজিং অ্যাটিটিউডে কথা বললেন। It was just being told, Ustad Zakir Hussain and his associates, I would love to make a rejoinder. I'm grateful to all the maestros from all over India who have agreed to play with me today in this concert. I feel deeply humiliated. বলে উনি প্রত্যেককে সম্মান জানিয়ে তারপর বসলেন। এই উস্তাদ জাকির হোসেনের সঙ্গে প্রোগ্রাম যে অনেক বছর মধ্যেখানে গ্যাপ হয়ে গেছে, বুঝলি, ওই প্রোগ্রামটা তখন নজরুল মঞ্চর এই নতুন চেহারাটা হয়ে গেছে। আগে তো অন্যরকম একটু ছিল। এবারে আমি কি দূর থেকে যখন অনেকগুলো ফ্ল্যাশ গান জ্বলে উঠলো, তখন বুঝতে পেরেছি যে ডেফিনেটলি কেউ আসছে। ডিজাইন বাজাবে সরব, তার সঙ্গে তবলায় জাকির ভাই থাকে। দূরে দেখতে পাচ্ছি তো ওরকম একটা ডিস্টেন্সে আমি টপে একটা কতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে। এবার আমি দাঁড়িয়ে রয়েছি। হতেই পারে একজন মানুষকে অনেক বছর পরে নাও তো চিনতে পারে, সেটাই তো স্বাভাবিক। What it did actually, কয়েক হাতের মধ্যে এসে না had a pleasant look, মানে we looked at each other, এসে সামনে দাঁড়িয়ে তিনবার নট করে। That I remember clearly. বুঝতে পেরেছিস? করিনি, আমি খালি আস্তে করে হাত ধরবো, at what time I'll call you upon. হলো 6:30, ওটা ইস বলে তো নাচতে, আমরা যখন ইস বলি ওরা পরে বলে, আমরা আগে ইস বলি ওরা পরে ইস বলে। তার মানে কি 6:18 মানে 6:18 কিন্তু এবং আমি দুজন মানুষকে দেখেছি যারা নিজেদের ইনস্ট্রুমেন্ট হাতে নিয়ে উঠতেন, জাকির ভাই আর রাধাকান্ত মন্দির। পরে যখন তোরা কাজ করবি, ইয়েস্টারইয়ার্সের গানগুলো শুনতে গেলে প্রত্যেকটাই রাধাকান্ত মন্দির বাজানো ছিল, মোস্ট অফ দেম। ওরা নিজেদের তবলা নিজের হাতে নিয়ে উঠত। এই তবলার কথায় একদিন খুব স্মার্ট একজন তবলা প্লেয়ার, বলা একটা স্টাইল আছে, বডি ল্যাঙ্গুয়েজ আছে, মালটাকে মাথায় উঠিয়ে দিত। ভাই মালটাকে মাথায়, মানে জয় মা, আমার তো মানে শরীর খারাপ করছে। বাবা জাকির ভাইয়ের নাম শুনেছিস? রাধাকান্ত না, হ্যাঁ তুই কি জানিস এই যেটা তুই মাচা বলছিস? আমি জানি মঞ্চকে মাচা বলে।
কত মানুষ আছে প্রত্যন্ত গ্রামে, আমরা যাকে চিনি না জানি না, তারা শুধু একটা মঞ্চে উঠে কিছু বলার স্বপ্ন নিয়ে মারা গেছে। You know that? You feel that? তুই একটা মঞ্চ পাচ্ছিস, সেখানে পারফর্ম করার সুযোগ পাচ্ছিস, আর তুই ওটাকে ওই তাচ্ছিল্যের সঙ্গে বললি না। তারপর আমি বললাম, তুই কি জানিস জাকির ভাই আর রাধাকান্ত নন্দী নিজের তবলাটা নিয়ে উঠতেন, তারা মাল বলতেন না মা বলতেন। তখন আমি এটা মিন করছি। ধর আমি আকাশবাণীতে সেই বাবার দেখানো রানী গান গাইছেন ওখানে, ওই ফ্যান্টাসির জগৎ থেকে যখন সত্যি পেতাম, আজও ওর পাশ দিকে আমি মাথায় হাত ঠাকাই। কেন না, বাবা আমাকে 3টে শিক্ষা দিয়েছিলেন। এটা প্রত্যেকের বাবা মাই প্রত্যেককে শিক্ষা দেন, তাই তো? তোদের সঙ্গে যখন গল্প করবো তখন আমিও শুনবো, জানবো। আমার বাবা আমাকে 3টে উপদেশ দিয়েছিলেন। আর কিরম ছিল, ধর আমি তো গান করতাম একটা পিরিয়ডে, কলেজে একদম ফুল ফ্লেজেড গান করি। মানে ধর আমি কলেজ টপার, মেল এতে, ওদিকে ইন্টারন্যাশনাল ফিমেলদের, এরকম সব ঘটনা আছে, মজার ঘটনা, ইয়েস্টারডে ইয়ার্স আর কি। এটা কেন বলবো, গান আর বলার কোথায় একটা কানেক্টিভিটি আছে, এটা পরে বলবো। এইভাবে চলতে আমরা দেখলাম যে কাজ করতে করতে একটা জিনিস যেটা ক্লিয়ার হবে, যেদিন তুই ফিল করবি যে একজন হিউম্যান বিং, কেউ, প্রত্যেকে ইউ ক্যান রিচ অ্যান্ড টাচ। বুঝতে পেরেছিস? যখন আকাশবাণীতে কাজ করতাম, ওই FM এর বাইরে থেকে আসছে, আর আলাদা করে স্টুডিও হয়নি, তখন একজন ব্রিটিশ মহিলা, সাদা চামড়া, তিনি এসেছেন। আর আমার একটা সিস্টেম আছে, সিস্টেম বলবেন না, আমার ভেতর থেকে দুজনেরই ট্রান্সমিশন হয়ে গেছে, তো ক্যান্টিনে তাকে চা অফার করবো। আর বয়স্ক মহিলা, বুঝলি তো, আমার ছিল, আমি গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, আর রিচুয়ালস। এবং সাধারণত ম্যাম বলা হয়, আমি মম বললাম। পৃথিবীতে এমন কোনো মা নেই, যদি তুমি তাকে মা বলো, and once you show your respect in your own way, সে তোমাকে সন্তান বল ভাববে না, হতে পারে না। আমি তার বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারলাম। ক্যান্টিনে গেলাম, ফার্স্ট কথা বললেন, সানি, আই অ্যাডমায়ার your gestures, that you are so nice and valuable with your elders. আমি তাকে বোঝাবার চেষ্টা করলাম, মা অনেক কিছু বদলে গেছে, কিন্তু তখন তিনি একটা অন্য ঘোরে রয়েছেন, উনি বারবারই একই কথা বলছেন, ইউ স্টে টুগেদার, তোমাদের বন্ডিং রয়েছে। বলে একটা কথা বললেন, সানি, ক্যান ইউ বিলিভ মাই ওনলি সান, মাই চাইল্ড, forgets to send me a greeting card even once a year. বলে থেমে গেলেন, মুখটা থমথম করে উঠল, নিয়ে তারপর বললেন, আই হেড টু কল মাই সেলফ আ ব্রিটিশার। বলেছিলেন। আমার কি মনে হয় জানিস, ব্যক্তিগতভাবে, যে আমরা প্রত্যেকে চিনি, অনেকদিন পরে দেখা হলো, কাউকে কোনোদিন দেখিনি তা নয়। যদি এটা ভাবতে পারি, তাহলে কি হবে, তুই যার সঙ্গে কথা বলবি তিনি কখনো এলিনেটেড ফিল করবেন না। আচ্ছা তুই সত্যি কথা বল, এই যে আমরা তখন গল্প করছি, আমাকে খুব অচেনা অজানা কি মনে হয়েছে এতক্ষণ? হয়নি তো। কিন্তু যদি আমি স্টিফভাবে আমি উপদেশ দিতে যেতাম, লোক, আই হ্যাভ সার্ভ দিস ফর লাস্ট 50 years, এসব বলে টলে মিলে একটা কোথাও আমাদের মধ্যে একটা ডিস্টেন্স থেকে দিত। ফিজিক্যাল ডিস্টেন্স নয়, মেন্টাল ডিস্টেন্স। কারণ I always do learn from young girls, whoever maybe, যার থেকে শেখায়। ওই যে বললাম স্ক্যানার, অলওয়েজ লুক আপ। আমি ছোট বয়স থেকে আমার কোনো সমবয়সী বন্ধু ছিল না,
আমি না খুব এদের শুনেছিলাম যারা বড়, সব কথা বুঝতাম না, পরে বুঝতে পেরেছি কথার মর্মার্থ। আমার খালি বারবার মনে হতো এইটুকু শিখে শেখানোর চেয়ে অনেক ভালো জেনে অনেক মানুষকে জানানো। যার জন্যে আমি কোনোদিন কোনো ওই ফ্যাকাল্টির কাজ করলাম না। তার এই চিজ থেকে তো আমি অফার পাই যে স্যার এই শেখান, সেই শেখান, সেই শেখান। না ভাই, থ্যাংক ইউ সো মাচ। কারণ তখন যারা হিস্ট্রি, আমি বলবো সে মাই কল মান্না দে, বলবেন হাজিরকা, যে কথা বলবো যে সিনের সময় আমার অতটা না, প্রোগ্রামসে গিয়ে দেখতাম, তাকে ফলো করতাম, সব ব্যাপার শো করেছি। বাট আদারওয়াইজ আমি প্রায় প্রত্যেকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি চেষ্টা করতাম যে হোয়াট ইজ দ্য কেমিস্ট্রি অফ দেয়ার অ্যাকসেপ্টেবিলিটি। এক একজনের এক এক রকম ব্যক্তিত্ব হয়, তাই না? হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি আমরা প্রত্যেকটা মানুষকে আগে শুনলে তুমি তাকে বুঝতে পারবে। সেদিন চন্দ্রী ভট্টাচার্য একটা ভালো কথা বললেন, আমার কথাটা একটা অন্য আলো দিল। একটা জায়গায় ডাক্তারদের এতে ও বললো যে তিনি খুব ভালো ডাক্তার যিনি শোনেন মন দিয়ে, সুশ্রুত। কালকে সুশ্রুত মনে চিকিৎসাবিদ্যার, এটা আমি তখন চন্দ্র এ তো হতে পারে এই সুশ্রুত মনে হয়তো ওইটা থেকে। চন্দ্রিল ইনসিডেন্টালি বাণী কুমারের রিলেটেড। বাণী কুমারকে জানিস মা? এই যে মহালয়া আমরা শুনি, তাতে 3 জন কাজ করেছেন। কেউ বলতে পারবে? এনিবডি? এটা না জানাটা কোনো অসুবিধার ব্যাপার না। আমি তো এখন লেটেস্ট জানবো না। কোনটা পাপনের গাওয়া আমি কি বলতে পারবো? পারবো না। তেমনি না জানাটা পাপ নয়, পাপন না জানাটাও পাপ নয়, জেনে নিতে অসুবিধা কি? মহালয়া যখন তৈরি হয়েছিল, 3 জন মেন মানুষ, বাণী কুমার, তার নাম বৈদ্যনাথ ভট্টাচার্য, চন্দ্রিল ভট্টাচার্য যেমন, বৈদ্যনাথ ভট্টাচার্য উনি লিখেছিলেন স্ক্রিপ্ট, সুর করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক। এই দিন অ্যাক্টর সিঙ্গার, তখনকার দিনে ওইভাবে তো প্লেব্যাক সিস্টেম অত ছিল না, যার জন্য হিরোরা সবাই গান গাইতে পারতেন। অশোক বর্মন পারতেন, অশোক কুমার পারতেন, কিশোর কুমার তো পারতেনই। এরকম তখন গান গাওয়াটা একটা ছিল। আরও আর্টিস্টের মধ্যে বিশ্বজিৎ ভালো গাইতেন, উত্তম কুমার ভালো গাইতেন, আমি শুনেছি, সামনাসামনি শুনেছি। ঘটনা বলবো কেন এরা বড় হয় না, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এবং আমাদের প্রত্যেকের মধ্যে আমরা জানি না কি পোটেনশিয়ালিটি আছে, সত্যি জানি না। আমরা খালি ওইটাকে কি করতে পারি, ওটাকে খুব নারিশ করতে পারি, কিন্তু এটা থ্রু আওয়ার ডেইলি প্র্যাকটিসেস। একটা বলা বলতে শুধু স্টেজে উঠে ওই সময়টুকু বলার নয়। জাকির ভাই একটা খুব সুন্দর কথা সেদিন শুনলাম, বলছেন দেখো 2 ঘন্টা তুমি একজন আর্টিস্ট, 22 ঘন্টা মানুষ, এটা ভুলে যাও না, তাই না বাবা? যার জন্যে আমরা যখনই কথা বলবো তখনই কিছু করবো না, হার্ট করবো না। কাউকে খুব বকছিস, তুমি এটা করবো না, সেটা করবো না, এ করবো না, এইভাবে চেঁচাতে পারি, উই ক্যান স্ক্রিম, এটা করবো না। তো কুললি ফার্মলিও তো বলা যায়। আমার তো মনে হয় যে মানুষটা হাউ হাউ করে কাঁদছে কেউ, কারণ 1 ফোঁটা জল পড়লো চোখ থেকে, দুটোই দুঃখে। এবার তুমি কিভাবে ট্রিট করবে? আমার যেটা মনে হয়েছে কাজ করতে, ধর যেহেতু আমি এতটা রেঞ্জ পেয়েছি তো কাজ করার, আমি ইয়েস্টারডেজ দেখেছি, এই যে ধর একটা জার্নি অফ 50 years, ইটস নট এ ম্যাটার অফ জোক। যখন খবর পড়তাম তখন হাতে লেখা স্ক্রিপ্ট পড়া হতো, এক একজনের হাতে লেখা এক এক স্টাইলের, কেউ একদম একদম যে এইখান থেকে লাইন শুরু করলে তলা থেকে ওপরে শেষ করবে, এরকমও পেয়েছি। কেউ আবার রেডিওতে কাজ করতেন, তিনি টেলিভিশনে গেছেন, তিনি আবার তার পেজটা এরকম, তিনি আবার ওই বাঁ দিকের সাইডেও লিখেছেন, যেমন আমাকে ঘুরিয়ে পড়তে হবে তো,
রেডিওতে তো দেখা যায় না, টেলিভিশনে কি করবো, আমাকে উল্টে নিতে হবে। এরকম হাজারো প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে ব্যাপারটা একটা জায়গায় যখন টেলিপ্রম্পটার কাকে বলে জানিস না? এনি আইডিয়া? ধর আমরা যারা দেখি এই আবির বলছে, পরম বলছে, কোনো স্টেজ শোতে বলছে, রিয়েলিটি শোতে বলছে, আরে বাপরে কি করে বলে, কি করে বলে, যেখানে তুই ধরেছিস এরকম একটা জায়গা, মানে ওই দাঁড়ানোর হাইটে আই লেভেল, ক্যামেরা লেভেলে ওইখানে লেখাগুলো ফুটে যাচ্ছে। আমাদের পিএমও তাই করে, প্রত্যেক তাই করে, যেটা টেলিপ্রম্পটার ইউজ করে, দ্যাট ইজ কল্ড টেলিপ্রম্পটার। যখন প্রথম টেলিপ্রম্পটার রেডিও টেলিভিশন ইন্ট্রোডিউসড হলো, ও মাই গড, তখন আমাদের নিজেদের হাতে স্কেচ পেনে লিখতে তো এইটুকু জায়গার মধ্যে, কারণ তখন কি হতো, একটা ওভারহেড ক্যামেরা দিয়ে দিত, যে তো এই লেখাটাকে সামনে মনিটরে দিয়ে দিত। মনিটরটা তখন তোর ক্যামেরার লেন্স, কিন্তু ওইটাই ইটসেলফ দুটো কাজ করছে আর কি, ওইটাই তোর দেখছে ওটা। আর কি হতো, মাঝে মাঝে হঠাৎ সব লাইন ফাইন ছিটকে বেরিয়ে গেল, কিংবা এইটুকু হয়ে গেল, সে মানে কি না কি হয়েছে। আর আমরা সাইনে যেতাম তো, যে ধর একটা আছে স্পিড আপ, স্পিড আপ, স্পিড আপ, মুখে তো বলা যায় না স্পিড আপ, আর এটা হচ্ছে ওয়াইন্ড আপ। এবার ধর আমরা ওদের ফ্লোর ম্যানেজার বলে, ফ্লোর ম্যানেজার আমাকে দেখাচ্ছে স্পিড আপ। এবার ফ্লোর ম্যানেজার যদি ক্যামেরার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখায়, তখন আমার ও ডান দিকে দাঁড়িয়েছে, ক্যামেরার পাশে দাঁড়ায়, আমি ওখান থেকে তাহলে কি দেখছি, ওয়াইন্ড আপ। শেষ করে তুমি ওয়াইন্ড আপ দেখো, মানে ওই স্পিড আপ বলছিল, আমি তো ওয়াইন্ড আপ দেখছি। এরকম না, কাজ করতে গেলে হাজারটা ঝামেলা হয়। জাস্ট যখনই খুব টেনশন হবে, বাথরুমে গিয়ে আর ফ্রেশরুমে গিয়ে একবার আয়নার সামনে গেলে হেসে নিবি ভালো করে, বুঝতে পেরেছিস তো? কারণ এইগুলো না আমাদের ফেস করতেই হবে। তুই স্টেজে যা, দেবসে থাক, এখন না মালবিকা নন্দী বলবে, শিওর তো? হ্যাঁ মালবিকা, দাদা মাধবী হালদার, মালবিকা বলবি কেন? এরকম তো চলতেই থাকবে, এনিথিং অ্যান্ড এভরিথিং ক্যান হ্যাপেন। সেটা আবার রেডিও বল, টেলিভিশন, আমাদের যার জন্যে উই আর রেজিমেন্টেড সোলজার্স, ইউ নো, একদম সোলজার। আমাদের ওই ভাববার সময় নেই, কত সময় তো আমাদের স্ক্রিপ্ট তখনই দিয়ে যায়, রাইট? তুই যখন পড়ছিস তখন তোকে দিয়ে গেল, তুই তো দেখার সুযোগ পাবি না। যার জন্য একটা জিনিস এখন থেকে প্র্যাকটিস করে রাখতে পারিস, which is called spot reading. What is spot reading? যে কোনো লেখা ধরেই পড়তে পারাটা। জানিস তো আজ পর্যন্ত প্রায় 10% রেকর্ডিং, প্রায় আমি স্পট রিডিং করেছি। হোয়াট ইজ স্পট রিডিং? ধরেই পড়া। কেন? আমি কথাটা মাথায় এলো কি করে? হেমন্ত মুখোপাধ্যায়ের একটা অটোবায়োগ্রাফি আছে, ইউ ক্যান কল ইট বায়োগ্রাফি, আনন্দধারা তার নাম। একটা সময় ছিল উনি যখন ফিল্মস্থানে কাজ করতেন বম্বেতে, ধর 5 দিন ওখানে কাজ করছেন, ইভিনিং ফ্লাইটে চলে আসতেন কলকাতায়, এসে রাতের বেলা বিজিএম বলে একটা শব্দ আছে, জানিস? অ্যাবসলিউটলি বিজিএম, ডিওপি কি বলে? ডিওপি যেমন বলা, অ্যাবসলিউটলি একদম ঠিক। ওই বিজিএম করতেন, তখন বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতো, মানে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক। টেকনিশিয়ানসে করলেন, মর্নিং ফ্লাইট ধরার আগে রেকর্ডিং করতেন, এইচএনবিতে করে নিয়ে চলে যেতেন। অ্যান্ড হি ওয়াজ এ ফ্রিকুয়েন্ট ফ্লায়ার। ফ্রিকুয়েন্ট ফ্লায়াররা একটা সুবিধে পান যে ওরা গিয়ে টিকিট সঙ্গে সঙ্গে করে নিতে পারে। আর তাছাড়া আপনারা গিয়েছি হেমন্ত মুখার্জি, এবং আমি তো নিজে দেখেছি রেকর্ডিংগুলো, উনি একটাই টেকিতে ওকে করতেন, উনি যেমন মিত্র, দে হ্যাড দ্যাট ক্যাপাসিটি। তো উনি ওই বইটাতে একটা জায়গায় লিখছেন যে সেই সময় এরকম কাজের ব্যস্ততা হয়। আমাকে সৌমিত্র চ্যাটার্জি বলছে, জানো তো
হেমন্ত দত্ত ফ্রিকোয়েন্ট প্লায়ার ছিলেন। আমার বিয়ের দিনে বলেছিলেন রাত্রি 1:30টায় আসবো, অ্যান্ড হি কেম লিটারেলি। এই যে কাজ করার এই স্পিডটা আমাদের রাখতে হবে, অ্যাজিলিটিটা রাখতে হবে। যে আমি কেন স্পট রিডিংটা করতাম, উনি অটোবায়োগ্রাফিতে লিখছেন, তখন এত ব্যস্ত, এত কাজ করি ভলিউমে, আমার মনের মতো একটা শঙ্কা হতো, আমার কি একটু রেপিটেটিভ, একটা কাজের শ্যাডোকে আরেকটা কাজের উপর পড়ছে। তখন হোয়াট আই ইউজ টু ডু, একটা কাজ করার পর আমার নেক্সট কাজ হতো আগের কাজটা ভুলে যাওয়া, স্টার্ট আপ ফ্রেশ। তখন আমি মনে মনে ভাবলাম, আমি তো দিবার রাত্র রেকর্ডিং করছি রেডিওতে জয়েন করার পর, তাহলে আই মাইট গেট রেপিটেটিভ, দ্যাট হোয়াট ইজ দ্য ওয়ে আউট। তার মানে এমন একটা কিছু, ধর একটা লেখা আমাকে দিয়ে গেলে আমি রেকর্ড করলাম, একবারও না দেখলে কি হবে, আমার তখন যেহেতু আমি একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছি, জানি এটা বললে তার এই ইম্প্যাক্ট হয়, বুঝতে পেরেছিস? তখন তার এফেক্ট কি হয় সেই সম্বন্ধে আমার একটা আইডিয়া তৈরি হয়েছে। আই মে বি গাইডেড বাই দোজ টেকনিক্যালিটিস, যে আউটওয়ার্ড নিয়ে বেশি ভাবো, যে কীভাবে এক্সিকিউট করব। দুটো শব্দ আছে বাংলায়, জমানো, মজানো, জানিস তো? আমি কি জমাতে চাই না মজাতে চাই? রাইট? It is depending on the content. আর আমি তখন শুরু করলাম কি, যে স্পট রিডিং ধরেই শুরু করার করে। এবং তাতে একটা সুবিধা হলো কি, যে আমি খুব এনজয় করতাম এবং রাদার এক্সপ্লোর করতাম। আমিও তো জানি না কি লেখা আছে, আমি যেটা ভাবছি এখন সেটা পড়তে পারি। এইটা যে তফাৎ, সেটা তোরা প্রত্যেকের মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে। কি করে করা যায় সেটা একটু ধৈর্য ধরলেই করা যাবে। এবং এটা পরে কেন কাজে দেবে, ধর তুই পড়ছিস, হঠাৎ তোর হাতে একটা চিপ দিয়ে গেল, এক্ষুনি বলো। যদি এটা অভ্যেস থাকে তাহলে তোর কাছে এটা খুব ইজি হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা স্পট রাইটিং, তোকে বলে দিল, তোকে 12 সেকেন্ডের মধ্যে এটা বলে দেবে, ফ্র্যাকশনাল সেকেন্ড বলে দিতে পারে, হ্যাঁ? বা আমি কতটুকু বলবো, আমি তার উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দেবো, যে আমি মুহূর্তে সেটা লিখে নিতে পারি এবং তার মধ্যেও ইম্প্রোভাইজ করতে পারি। পরে দেখবি 12 সেকেন্ডের মধ্যে লেখে। এটা আমার প্রথম আন্দাজ হয়েছিল যখন আমি বিজ্ঞাপনের কাজ, ওই যে বললাম না শ্রীলা, তখন আমি স্ক্রিপ্ট লিখতাম, বলতাম, তখন সেকেন্ডসের মর্যাদা বুঝতাম। 15, ওরা স্পট বলে, 15 সেকেন্ডস, 30 সেকেন্ডস, তখন ওই সেকেন্ডগুলো বুঝতাম, এত ওয়ার্ড পার সেকেন্ড বলতে গেলে তার এই তোর তখন না একটা ফ্রেমিংয়ের আন্দাজ হয়ে যাবে, অকারণে অনেক কথা বলে ফেলবি না। প্রথম যেটা হবে, একটা বাক্য বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে ভাবা। তুই দেখবি এখন টেলিভিশনে অনেক স্টাইল করে করে, এটা কেন করে? সেন্টেন্স গুলিয়ে ফেলেছে। আগের সেন্টেন্সটা ফ্রেম, কারণ আমরা যেটা ভাবি আর বলি তার মধ্যে একটা মাইক্রো গ্যাপ থাকে, তো ভাবনাটা তার চেয়ে বেশি স্পিডে পায় বলার থেকে, যার জন্যে ও যখন খুঁজে পাচ্ছে না পরের লাইনটা, তখন ও এরকম একটা করার, ও স্টাইলাইজ করার চেষ্টা করে, কিন্তু আসলে ব্যাপারটা তাই। তার মানে কি হয় জিনিস, যে আমি কত গুছিয়ে ভাবতে পারি, যেটাকে বলা হয়, তিনি খুব বড় ডিরেক্টর, যিনি শট নেওয়ার সময় বুঝতে পারেন ওটা হাউসে কি দেখাচ্ছে, রেঞ্জটা বুঝতে পারছিস? ধর একটা রেকর্ডিং করলে আমি বুঝতে পারি এটা ফাইনালি গিয়ে ওই দাঁড়াবে, সেটা থ্রু কোর্স অফ প্র্যাকটিস, এবং ওটাকে খুব আনন্দ করে ওই প্র্যাকটিসটা করতে হবে। এটা কোনো বদারেশন নয়, জাস্ট টু ইমপ্রুভ ইউর সেলফ, অ্যাজিলিটি। হ্যাঁ, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কদিন আগে আমাকে বললো, বিভাসদা আপনি
একটু আসবেন। কোথায়? রামকৃষ্ণ মিশনে। কি আছে ভাই? না, বন্দে মাতরম 150 years। আচ্ছা, 150 yearsকে আমরা কি বলি বলতো বাংলা? হ্যাঁ, অর্ধশত মানে 50, কাছাকাছি এসেছ। সার্ধশত, সার্ধত মানে 150। তো আমি যতদূর জানি, তবু একবার ডিসিশন দেখে নেব। প্রত্যেকেই বলা রইল যে ডোন্ট টেক ফর গ্রান্টেড, ইজ নো matter of shame if you consult your dictionary twice. হতে পারে টু আর ইজ হিউম্যান না, তা 150 বছর, তার উপরে এইটুকু বন্দে মাতরমের 150 বছর, এইটার উপরে যারা রয়েছেন তারা বলছে, আমাকে বলতে হবে। আর আমার একটা প্রবণতা আছে জানিস তো, সেটা আই এম নট মাইজার, বাট ওখানে ঠিক আছে কত কমে বলবো, তার দুটো পয়েন্ট আছে কেন বলবো। এক হচ্ছে কমে বললে ইউ নিড নট হারি, সেকেন্ড হচ্ছে ইউ আর কম্প্যাক্ট, কারণ তুমি তখন শব্দগুলো একদম মানে ইটস লাইক প্রেশাস জেমস হবে, তাই না? আমি সেদিন উঠলাম, ওটা ফার্স্ট এটা খুব ডিপেন্ড করে যে স্টেজে উঠে তুই যদি মুখ চোখের মধ্যে প্রচণ্ড ভয় দেখা, ভূত না থাকলে, তাহলে মানুষ কি হয়, অটোমেটিক্যালি একটা অরবিট তৈরি হয়। তো কারণ যখন রেডিওতে করছিস তার একটা অন্য পার্সোনালিটি, তোর কণ্ঠস্বরের মধ্যেও কল্পনা করে নেয় এই মানুষটা হাসি খুশি, এই মানুষটা এই, যেটা আমি প্রথমে ভেবেছিলাম যখন রেডিওতে জয়েন করি, আমি একজন দৃষ্টিহীন মানুষকে রঙিন ছায়াছবি দেখা। You get my angle? তার মানে আমি ডিটেইলিংয়ে চলে গেলাম যাতে চোখের সামনে একটা ছবি দেখতে পাচ্ছে, and that too colored। কোনো দৃষ্টিহীন মানুষের সঙ্গে কোনোদিন কথা বলে দেখিস ইন্টিমেটলি? আমি পেয়েছি এরকম, যাকে বলতে শুনেছি কাল তো খেলা দেখলাম, বা দেবাশিতা কি সুন্দর শার্টটা, কি রংটা কি সুন্দর, আঙুলের এটা ধরে, ও এটা এটা একটা রুবি, এত রতি বলছে। আমি বলি কি করে এটা বলা যায়? তখন ও একটা কথা বলেছিল, দেখুন ঈশ্বর তো আমার চোখটা নিয়ে নিয়েছে, কিন্তু ওইটা দিয়েছে পারসেপশন। আমি মিট করেছিলাম একজনকে, ব্রজেন বিশ্বাস, তিনি ডি বর্মনের প্রথম গুরু তবলার, এবং শচীন কর্তার সঙ্গে বহু গান বাজিয়েছেন, দৃষ্টিহীন ছিলেন। আর একটা যন্ত্র বাজাতেন, তার নাম ব্রজ তরঙ্গ। শচীন কর্তা বলেছিলেন ব্রজেনের নামে ব্রজ, বাঁশ দিয়ে তৈরি, যেটা জাকির ভাইকে পরে দেখানো হয়েছিল, সেটা দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি অলটুগেদার, এবং এফর্টলেসলি উনি বাজাতেন। তা আমি দেখেছিলাম যে একটা মানুষ চোখে দেখে না, সে কি করে ওই বাঁশটাকে, বাঁশটাকে কাটছেন, শেপ করছেন, সেটাকে টিউন করছেন, খালি কতগুলো সাউন্ডের উপরে, বুঝতে পারছিস? আমি এবার চেষ্টা করেছিলাম, আমাদের যখন ধর পাওয়ার কাট হয়ে যায় না রেডিওতে, মানে পিচটা কাকে বলে, আমি খুব কনফিডেন্ট, আমার চেনা জায়গা, বছরের পর বছর আসছে, আমি ঠিক পৌঁছে যাবো, অমুক থেকে অমুক ঘর, আলু ধরলো, আমি একেবারে পেছন দিকে ঘরে চলে গেছি, নোয়িং ফুললি ওয়েল যে এখান থেকে গেলে এরকম হবে, এতটাই ডার্ক। এবং ওরা ওটা দেখতে পান, তেমনি তুমি যদি দেখাতে পারো, তুমি যদি ভাবো, তাহলে কি হবে, তোমার ডিটেইলিংয়ের দিকে নজর যাবে। এগুলো তো আমরা ডিটেইল করি। তো এইবার আমি কি বললাম ওখানে গিয়ে, তার আগে সেক্রেটারি মহারাজ যিনি ছিলেন, তিনি স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, ভীষণ ভালো বক্তা, ভীষণ মানে অসম্ভব পণ্ডিত মানুষ, তিনি আমাকে স্নেহ করেন, উনি দেবাশিস দা বলেন, এটা স্নেহের কাজ।
তখন একটা সম্মোহন বলে একটা শব্দ ব্যবহার করলেন। ওর মনে হয়েছে আমার কথায় সম্মোহন আছে ওই ঋষি মানুষটি। আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলাম। ওই যে বলছিলাম যেটা ওই রঙিন পালক নয়। এবার গিয়ে আমি উঠে খালি বললাম, গগনে জরিন সূর্য চন্দ্র, হৃদ মাঝারে ওম, জ্ঞানে ঋষি বঙ্কিম চন্দ্র, গানে বন্দে মাতরম। ও তাতে রিয়াকশনসটা কি হলো? তার না, কারণ এর মধ্যে সব বলা হয়ে গেছে কিন্তু আমার, বুঝতে পারলি তো? তার মানে আমরা এটা কি করে সম্ভব? তার মানে হচ্ছে তোর পরিমার্জন ব্যাপারটা, চিত্রনাট্যটা, এটা বললে এই রিয়াকশন হতে পারে। তখন কিন্তু আমরা শুধু একটাই রাখি না, দু তিনটে পাশাপাশি অপশন রেখে দিই। অনেক দেখবি গম্ভীর মানুষ থাকে, তুই অ্যাপারেন্টলি ভাবলি খুব রসিক। আমার একবার এরকম ফার্স্ট পজিশনে পড়ে গেছিল, রেডিওতে রাতের বেলা যখন গল্প করতাম, ওইটা আমাদের মানে সব টেপ শোনা স্বপ্নময় রাইটার, যে সব আমরা বন্ধু ছিলাম। একদিন মনে হলো এই মানুষটা ভালো হারমোনিয়াম বাজায়, স্বপ্নগুপ্ত ছাত্র, রসিক হবে কথা শুনে। আমি একটা রসিকতার সবে আহরণ করেছি, রসিয়ে বললাম, আরেকবার বলো। আরো রসিয়ে বললাম। তারপরে 2.5 নম্বর প্রশ্নটা 2.5 ম্যাচ, সেটা হচ্ছে যে কোন জায়গাটা হাসি, এবার কাঁদবো না কি করবো, এরকম পেয়েছি। কত রকম পাবি তুই আন্দাজ নেই। ফাংশন করতে গেছি, কিচ্ছু কর না, ভালো গাইল, নো হাততালি বিজনেস, তোর বোঝার কোনো উপায় নেই, ফিডব্যাক নেই, খারাপ লাগলে উঠে চলে যাবে। শুনছি নাকি এরকম একটা সারমেয় আছে, সৌম্য বসু বলে একজন গান গায়, ওর দেবশিকা জানো তো, আমার সঙ্গে যদি এটা থাকে আমার বসিটা, সে বসে গান শুনে বেসুরো গালি উঠে যায়। এরকম অনেক থাকে। এই প্রসঙ্গে দেখবি যখন ছড়া বলবি বা কবিতা বলবি, বেস্ট জাজ কারা বলতো? বিশেষ করে ছড়া, এনি আইডিয়া? শিশু। ওদের ভেতরে একটা ইন্টারনাল একটা ছন্দ আছে, রিয়াক্ট করবে, ওইটা করতে পারিস। আর যদি তুই নিজেকে জাজ করতে চাস যে এখন আমি সেরকম সরল রয়েছি, এখন কি আমার মধ্যে পিওরিটি কিছুটা রয়েছে, তাহলে বেস্ট উপায় হচ্ছে পশু, শিশু আর পশু। আসবে না কিন্তু, তুই দেখবি একটা বাচ্চা ভীষণ মানে আসতে চায় না, কিছু একটা স্মেল করে, কিছু একটা ওরা বোঝে, অপবিত্র তো। একটা কুকুর, আমি বলবো আমার একটা আল্লাদি ছিল, তার গল্প বলবো। আচ্ছা শোন, তোমরা কতক্ষণ বা ঘড়ি খুলে আড্ডা মারছি না, শোন শুনিনি, সবাইকে একটু একটু করে শুনিনি। হ্যাঁ রাজি, চল কোনটা থেকে সুবিধা বল বাবা? মাইক্রোফোনে বলবি না এমনি বলবি? কিছু না, যে কেন তোর এই কাজটা মনে হলো, আমি ওখান থেকে কিছু রিড আউট করে নেব। আর এটা দেখ আমরা খোলামেলা আলোচনা করছি, তাতে না কোনো ব্যাপারে কারোর মাইন্ড করার দরকার নেই। কোথাও বুঝলে আমি তাকে কনসিয়াস করে দেবো, রাইট মা? ওকে বল, বসে বলতে পারছি, শুনতে পাচ্ছি। Whichever is comfortable. Good afternoon, sir. My name is Ekta Mehta. I'm coming from Khudiram Bose Central College. I'm a student of Journalism and Mass Communication, 5th sem. আমি এখানে এসেছি, মেইন আমার ফোকাসটা ছিল যে আপনারা অত বড় বড় মানুষজন আসছেন, আমি যাতে শিখতে পারি যে আমি যেটা চাইছি আমি একটা ভালো কমিউনিকেট করতে পারি, যেটা আমি ফিল করি আমি গুড কমিউনিকেটর। সো আমি ওটা নিয়ে একটু ইনহ্যান্স করতে পারবো, যাতে আমার ফিউচারে এটা খুব হেল্প করবে। থ্যাংক ইউ। গুড মেটা, আফসানো অভিবাদন করছে। থ্যাংক ইউ স্যার। একবার আমি করেছিলাম তো, তাহলে জানলাম কত।
গিরিশ দাবে বলে একজন মুকেশের গান গাইতো, তো বললো দেখ দেবু আমাদের এখানে তো তোরা তো উচ্চারণ অতটা হবে না, ডিকশনে টোনটা তো পাবো না। আমি সেই স্ক্রিপ্ট করে নিয়ে এসে বলেছি না নবরাত্রি নবলা দিবস মা এরকম ছিল, বাট ইটস ভেরি গুড। Thank you, এবার sir. খালি একটা জিনিস মা অ্যাড কর, অ্যাড টু দিস, সিন্স ইউ আর ফ্লুয়েন্ট রাইট, ইউ ক্যান ফ্রেম ইউর সেন্টেন্স ইজ গুড। এইবার তুই যেটা করবি সেটা হচ্ছে add a bit of intimacy to it. এটা is just a statement, but once you want to communicate, you do communicate. ধর রেডিওতে যখন করছি আমরা we cannot stare at each other, but they feel that I am talking to him or her. So put a bit of passion. Okay? Very very much. Thank you, sir. And it is to all, মানে একজনকে বলা মানে সবাইকেই বলা। যেমন আমার মনে হয়েছে খবর পড়া বল বা যা কিছু বল, আমরা কেঁদে কুটিপাটিও করবো না, মানে হাউ হাউ করে ভিউ ভিউ করে আমাদেরও দরকার নেই, হই হই করে হাসারও দরকার নেই। খবর পড়তে গিয়ে হয়তো ইন্ডিয়া জিতেছে, আমার একটুও জানে না যে ভারতবর্ষ জিতেছে, কি বল, হ্যাঁ তার মধ্যে একটু স্মাইল থাকলে কোনো অসুবিধা নেই। আবার উল্টো করে কেউ মারা গেলে মারা গেছে এরকম তো বলি না, অত করার দরকার নেই। উই শুড মানে নিডলেস টু বি থিয়েট্রিক্যাল, আই মিন টু সে দ্যাট, কিন্তু তার একটা টাচ তো থাকবে। তুমি চেষ্টা করো ট্রাই টু বি অ্যাজ ন্যাচারাল অ্যাজ পসিবল। রবীন্দ্রনাথ যেমন বলেছেন সহজ কথা যায় না বলা সহজ, ইটস ভেরি টাফ টু গেট ইজি, but we can do it. Next to you. Thank you, sir. নমস্কার স্যার, আমি তৃষা দাস, একটু হাসতো, এই তো এত ভালো লাগে। ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ থেকে এসেছি, 5th সেমিস্টারে জার্নালিজম মাস কমিউনিকেশনের স্টুডেন্ট। আমার ইচ্ছে ছিল আপনাদের সকলের কথা শোনার, কিছু যদি শিখতে পারি সেই ইচ্ছে নিয়ে এসেছি। আজ ইচ্ছেটা এবার অনিচ্ছা হবে, লাস্ট লাইনটা তাই নাম নাকি, না সেটা না। এটা কনক্লুড কর। হ্যাঁ যে কথাটা ভালো মা, আমি আবারও বলবো এখনো কোথাও একটু তোর একটু ভয় ভয় লাগছে, আমি কীভাবে রিয়াক্ট করবো, এমন কিছু বলে দেবো যাতে সবাই হাসে, এসব ভাবছিল তুই, তাই তো? একদম না, ওরকম ভাবারই দরকার নেই, কারণ এগুলো আমরা প্রিজম করে নিই, আমরা কোথাও আটকে গেলে খুব সিম্পল। ধর আমি যেদিন প্রথম জীবনে অভিনয় করি, জীবনে প্রথম, তখন রেডিওতে ঢুকিনি, হ্যাঁ তখন কালো ট্রাঙ্কের রহস্য এইসব হচ্ছে, তা ওখানে নিহার রঞ্জন কিরিটি রায়কে না বিকাশ রায়, তো আমি দিদি বিকাশ রায়কে প্রণাম করলাম, আরে তো বুঝে গেছে যে আমি একদম আনকরার মতন, এইভাবে কর ওইভাবে কর এইভাবে বল। এরপর যখন আমি রেডিওতে শুনলাম দেখলাম আমি খুব স্টেডিটি করার চেষ্টা করছি, শুনতে গিয়ে দেখলাম ডাবল স্পিডে পড়েছি, পরে বুঝলাম জিনিস তো একটা অদ্ভুত থিওরি আছে। হঠাৎ মনে পড়লো আরে আরে একটু সাইকেল চালানো, তোরা বলবি যে কথা বলার সঙ্গে সাইকেল চালানোর কি সম্পর্ক আছে? কেউ সাইকেল চালিয়েছিস প্রত্যেকে? এনিবডি? অলমোস্ট কি হতো, প্রথমে একজন আমাদের পেছন থেকে ঠেলে দেয়, ধরে থাকে, তারপর আস্তে করে টুক করে হাতটা সরিয়ে নেয়, আমি ভাবছি ও পেছনে আছে, যখন বুঝলাম পেছনে নিয়ে হাত করে দেয়, তারপরে হয় কি এবার একটু একটু স্টেডি হচ্ছে, আর যেই একটু চালাতে পারছে না তখন খুব ফুর্তি করে চালাতে পাঁই করে চালিয়ে আর একজনের ঘাড়ি গিয়ে পড়লাম, এই মারধর খাওয়ার জোগাড়, পড়ে গেলাম, হাত পা কাটলো, এই হলো করতে করতে একটা সময় আসবে যখন when you can hold the cycle, একটু যা ইচ্ছে করতে পারিস। কথা বলার ঠিক তাই, যখন আমরা কথা বলি প্রথমে খুব স্পিডে কথা বলি আননোয়িংলি, তারপর ধীরে 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 এটা একটা পলিশ জায়গায় আসে। ইট টেকস টাইম, বাট
এইভাবে হয় জিনিসটা। সুতরাং ওইটাকে পরে যখন ভুল বলছি, খুব স্পিডে বলছি বা এই শব্দটা ভুল বলছি, ওইগুলোকে নিজেরা আস্তে আস্তে ঠিক করো। দেখি তোর পাশে জন কি বলো। গুড মর্নিং স্যার। বল স্যার, কাঁদছিস কেন? গুড মর্নিং স্যার, আমার নাম আর্য চক্রবর্তী, ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ থেকে এসেছি, 5th সেমিস্টার স্টুডেন্ট। তুমি সব এক? হ্যাঁ, একই ডিপার্টমেন্ট, জার্নালিজম মাস কমিউনিকেশন। বল, বল। স্যার আমি ফ্যাকাল্টি মানে দেখলাম কারা কারা আসছেন, গুণী গুণী ব্যক্তিত্ব এসছে, কিছু শিখতে এসছি, কিছু জানতে এসছি, যাতে পলিশনেসটা আরও বাড়তে পারে। পলিশনেস কথাটা আরেকবার বল। পলিশনেস। ইয়েস, এখন কারেক্ট করো। তখন SH ডাবল S একটু মানে একটু স্বঘাসা প্লাসেরটা হয়ে গেছে। ইয়েস। আর ভয় পাবি না তো? না, তুমি বলো। গুড আফটারনুন স্যার, দিস ইজ দ্য কারেক্ট হোল্ডিং অফ মাইক্রোফোন। আমি পৌশালী মুখার্জি। আমি আগে একটা জায়গায় কাজ করতাম, তো ওখানে আমাকে অ্যাঙ্কারিং অনেক করতে হতো, কিন্তু আমি বুঝতাম যে ফ্লজ আছে, অনেক কিছু ভুল হচ্ছে। তো তারপরে কিছু অসুস্থতার কারণে আমার দুটো সার্জারি হয়, তো কাজটা ছেড়ে দিতে হয়। তো এখন আমি ফ্রিল্যান্সে কন্টেন্ট রাইটিং করি। তো এখন সুযোগটা পেয়েছি, আসতে পারবো, দেখতে পেলাম যে একটা এখানে শিখতে পারবো, তাই সুযোগটা আর হাতছাড়া করলাম না। বয়স বাড়ছে, শেখার ইচ্ছাটাও আরও বাড়ছে, তাই আজকে এখানে এসেছি। ভেরি গুড। ওর মধ্যে খালি টোটাকে অ্যাভয়েড করিস। তোটা আমরা ঠিক আছে। তখনই বলি যখন শব্দ খুঁজে পাই না। তোর বলার মধ্যে আমি যেটা পেলাম, তোর শব্দ চয়ন বা যেভাবে একটু ঢুকলি ম্যাটারটার মধ্যে, ইট ইজ ভেরি ফ্লুয়েন্ট অ্যান্ড ক্লোজ টু হার্ট। আমরা ডেফিনেটলি শব্দ যেগুলো চুজ করবো উইথ সাউন্ডস নাইস। একটা কথা মনে রাখবি, আগে কানে লাগান, তারপর কানে লাগান। শুনতে খারাপ লাগলে ভালো লাগবে, হ্যাঁ, বাট ওয়েলকাম। তুই কন্টেন্টটা ভালো করে কর না। এই নিয়মটা কি জিনিস তো বলো, কেন বলো বলো বলো। আচ্ছা, কমপ্লিট করে নিই। না, ওটা বেশি লজ্জা দেবো, কি আছে? অ্যাকচুয়ালি স্যার আমি তো মানে অড ম্যান আউট বোধহয় যাদবপুর ইউনিভার্সিটির আমার যে অ্যালামনি গ্রুপে এটার খবর পেলাম এবং আমি মনে হলো আমি একটু জানতে চাই, সো নাইস অফ ইউ। সেই জন্য আমি এসেছি। আর আপনাকে তো ছোটবেলা থেকেই দেখছি, শুনছি। আমার 150 সার্ধ তো সেই জন্যই এসেছি এবং So এনজয় করছি এবং এনজয় করতেছি এবং শিখছিও, অনেক কিছু জানতে পারছি। ব্যাস, দ্যাটস অল। থ্যাংক ইউ স্যার। সো নাইস, খুব ভালো। তুমি এমনি বলতেই পারো। তুমি কি স্পোর্টসে ছিলে? না, আমার খুব ভালো লাগলো এনার্জি লেভেলটা। যখন শেখার ইচ্ছেটাই বড় কথাটা। আমি তো নিজেকে ওই যে বলি না, অভিজ্ঞ শিক্ষার্থী, আই মিন ইট। আমি প্রতি মুহূর্তে শিখি যেটা ভালো, যেখান থেকে যেটা ভালো পাই, জাস্ট পিক ইট আপ, তাই না? এখন তুই তোরা যেটা করবি henceforth, যে কিপ আ নোটবুক ফর ইউ এক্সক্লুসিভ। সেখানে হয়তো কোথাও যেতে যেতে একটা ভালো অ্যাড দেখতে পেলি, জাস্ট কিপ আ নোট অফ দ্য অ্যাড, তলায় লিখে দিয়ে নিচ্ছি হোয়াট ইজ দ্য সোর্স।